সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং এই বৈশ্বিক মহামারীতে তোমরা নিজেদের পরিবারের সাথে সুন্দর ও ভালোভাবে সময় পার করছো এবং নিজেদের জ্ঞান অর্জনের জন্য যে পাঠ্য বইগুলো তোমাদের আছে, তোমরা তা যথাযথভাবে নিয়ম করে রুটিন মাফিক পড়াশোনা করছো। আজ নবম দশম শ্রেণীর জন্য আমি ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় থেকে 2021 শিক্ষাবর্ষের জন্য যে অনলাইন ক্লাস কার্যক্রম আছে তার প্রথম থেকে শুরু করছি। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। তো আশা করি তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো সকল বিষয়ের দেখো, বিশেষ করে আমার বিষয়গুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং ভালো কিছু করতে পারো, ভালো করো সে প্রত্যাশা রাখতে পারি। আচ্ছা, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। কেন ব্যবসার প্রকাশ করেছে? ব্যবসার প্রকাশ হয়েছে শুধুমাত্র মানুষের অভাববোধ থেকে। জন্মলগ্ন থেকে সৃষ্টি আদি অন্ত থেকেই মানুষের মধ্যে যে অভাববোধ সৃষ্টি হয়েছিল তার ধারাবাহিকতায় ব্যবসায়ের উৎপত্তি হয়। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। আমার একটা জিনিস আছে তো আরেকটা জিনিস নাই, তো অন্য যে জিনিসটা আমার কাছে নাই সেই জিনিসের যে অভাবটা আমার মধ্যে সৃষ্টি হয়েছে সেই জিনিসটা পূরণের লক্ষ্যে যে প্রথমে বিনিময় প্রথা সৃষ্টি হয়। এর মাধ্যমে দেখা গেল আমার কাছে একটা জিনিস অনেক বেশি আছে, আরেকটা জিনিস আমার কাছে নাই, তো আমার জিনিসটার দাম কম, আরেকজনের জিনিসটার দাম বেশি, তো আমি আমারটুকু দিলাম, তারটুকু নিলাম। তো এইভাবে লেনদেন করতে করতে তাও যে মূল্যায়ন ঠিক হচ্ছিল না, তার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি হয়। অভাব পূরণে প্রথমে বিনিময় প্রথা ছিল, তারপরে আর্থিক মূল্যায়ন করে সেটাকে বিনিময় করা হয়। এজন্যই অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। মূলত কি হয়? অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই ব্যবসায়ের উদ্ভব হয়। এই অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশ সহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব। ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে জায়গা দরকার আমি সেটা বুঝে দেবো। ব্যবসায় শিক্ষার শিক্ষক জনাব অমুক নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে প্রথমে ক্লাস নিলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছো? একজন শিক্ষার্থী বলল তার বাবার চালের ব্যবসা আছে। আরেকজন শিক্ষার্থী বলল তার বাবার হাঁস মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল তার বাবার ওষুধের দোকান আছে। অন্য একজন শিক্ষার্থী বলল তার মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, ধান, চাল, হাঁস মুরগি, ওষুধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি একটি অর্থনৈতিক কাজ। প্রত্যেকটা কি আলাদা আলাদাভাবে একটি অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন। যদি এই কাজগুলো শুধুমাত্র নিজের জন্য করে থাকে তাহলে সেটা ব্যবসা না। যদি এটাকে কি হয়, নিজের এই যে কাজগুলো করছে, ধান চাল উৎপাদন করা, ওষুধ বিক্রি করা, হাঁস মুরগি পালন করা, বিউটি পার্লার পরিচালনা করা, এই কাজগুলো যদি অর্থনৈতিকভাবে জীবিকা নির্বাহের সাথে সাথে মুনাফার উদ্দেশ্যে করে থাকে তাহলে সেটাকে বলা হবে ব্যবসা। যদি মুনাফার উদ্দেশ্য না থাকে, জীবিকা অর্থনৈতিক কর্মকাণ্ডে মূল্যায়ন না হয়, তাহলে সেটা কোনো ব্যবসা হবে না। তাহলে আমরা এই উদাহরণ দিয়ে বুঝতে পারছি আমাদের অভিভাবকরা যে কাজগুলো করছে বা আমরা যে কাজগুলো করছি সেগুলো অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজগুলো যদি ব্যবসায় অন্তর্ভুক্ত হতে হয় তাহলে অবশ্যই আমাদের জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় করতে হবে। শুধুমাত্র জীবিকা নির্বাহের আশায় করেছি সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। যদি কেউ তার
কোনো একটি কাজ করে শুধুমাত্র নিজের জন্যই করে, নিজের খাবার দাওয়া, নিজের পরিবারের জীবিকা নির্বাহের জন্য করে, সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। যদি নিজের প্রয়োজন মেটানোর সাথে সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্যের জন্য উৎপাদন করলাম, বিক্রি করে মুনাফা পাবো, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে তাকে ব্যবসা বলা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। জীবিকা নির্বাহের পাশাপাশি মুনাফার আশায় উক্ত কাজ করে থাকলে সেটাকে বলা হবে ব্যবসা। ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে, একে সব অন্য যে কোনো পেশা থেকে তাকে আলাদা করে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার সাথে যে সমস্ত জিনিস, যে কর্মকাণ্ডে জড়িত থাকুক না কেন, তার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। যেখানে ব্যবসা সেখানেই মুনাফা অথবা ক্ষতি, সেখানেই ঝুঁকি বিদ্যমান। যেখানে ব্যবসা হবে সেখানে লাভও আছে, ক্ষতিও আছে, এবং সর্বোপরি সেখানে ঝুঁকি বিদ্যমান। মুনাফা মূলত মুনাফা অর্জনের আশাতে ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। একজন ব্যবসায়ী কেন অর্থ বিনিয়োগ করবে? একজন ব্যবসায়ী মূলত তার মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই সে অর্থ ব্যবসায় বিনিয়োগ করে থাকে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হয়। ব্যবসায়ে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে অবশ্যই তার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, যে সমাজের প্রতি সে দায়বদ্ধ, এই বিষয়টাও তাকে মাথায় রাখতে হবে, এই বিষয়টাও তাকে বিবেচনা করতে হবে। আমরা ব্যবসা সম্পর্কে বুঝলাম। যখন কোনো ব্যক্তি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করুক না কেন, সেটা যদি শুধু তার পরিবারের জন্য জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করে থাকে, তাকে বলা হবে আত্মকর্মসংস্থান। আর সে তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড বা যে কাজ সম্পাদন করছে, সেটি যদি তার জীবিকা নির্বাহের পাশাপাশি মুনাফার উদ্দেশ্যে সম্পন্ন করে থাকে, তাহলে তাকে বলা হবে ব্যবসা। ব্যবসা আর আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য পরিবারের জন্য কাজ করে থাকে, সেটাকে বলা হবে আত্মকর্মসংস্থান। পরিবারের প্রয়োজনের পাশাপাশি জীবিকা নির্বাহের পাশাপাশি মুনাফার আশাতেও সে কাজ করে, মুনাফার উদ্দেশ্যে কাজ করে, তাকে বলা হয় ব্যবসা। আমরা ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করলাম। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ, অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ বিজনেস। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। এই যে প্রতিদিনের কর্মকাণ্ডের কারণে মানুষের যে আদি অন্ত থেকে, অর্থাৎ একেবারে শুরু থেকে, প্রাচীন যুগ থেকে মানুষ ধীরে ধীরে প্রথমে তারা পশু শিকার করে, তারপর তারা খাদ্যশস্য উৎপাদন করে, তারপর তারা পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড করে। তাহলে আমাদের এখানে তিনটা ধাপ। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে সে কী করে? পশু শিকার করতে থাকে, আবার অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সে খাদ্যশস্য উৎপাদন করে এবং পণ্য বিনিময়ের মতো কাজ করতেছে। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। প্রাচীনকালে যখন মানুষের অভাববোধ সৃষ্টি হয়, তখন তারা দ্রব্যের বিনিময়ের মাধ্যমে তাদের অভাবকে মিটাইত। এর মাধ্যমে পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। যখন দেখতেছে দ্রব্য বিনিময় করে যে আমাদের প্রয়োজন মিটাইতে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং প্রয়োজনগুলো অভাববোধটা পুরোপুরি মেটানো যাচ্ছে না, তখন কী হয়? ফলে দ্রব্যের বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। প্রথমে স্বর্ণরৌপ্যের মুদ্রা তৈরি হয়, আর পরে পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ, এই তিন পর্যায়ে বিভক্ত করা হয়। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। তাহলে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।
নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলছি, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, এখান থেকে সবসময় জ্ঞানমূলক প্রশ্ন হয় এবং বহু নির্বাচনীর ক্ষেত্রে এখানে প্রত্যেক বছরেই সকল শিক্ষা বোর্ডেই ঢাকা সবসময় এখান থেকে বহু নির্বাচনী আছে এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে। যে প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন হয় এবং এখান থেকে সবসময় প্রশ্ন থাকে। তোমরা একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু ভালোভাবে পড়ে নিবে। সেটা হলো একেবারে তোমাদের পাঠ্য বইয়ের 3 পৃষ্ঠায় যে দেওয়া আছে, তোমার একটি ছক দেওয়া আছে। এই ছকটা অবশ্যই তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি তো বলে দিচ্ছি প্রাচীন যুগে কী কী করা হইতো। প্রাচীন যুগে মানুষ তার অভাব বোধ থেকে অভাব মেটানোর জন্য পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। কী কী কাজ? পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়, এই 5টা কাজ করত। প্রাচীন যুগের কাজ হলো মানুষ তার অভাববোধ থেকে অভাব পূরণের জন্য প্রাচীন যুগে 5টি কাজ করেছে। সেটা হলো পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। মধ্যযুগে এসে মানুষ তার দৈনন্দিন যে চাহিদা মেটানোর জন্য মধ্যযুগে এসে কী করেছে? প্রথমে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার করে। যে শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে আসে, এটা হলো মধ্যযুগে। তারপর বিনিময়ের মাধ্যম হিসেবে এই শামুক, ঝিনুক এগুলোর পরে আসে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার। প্রথমে মানুষ কী করেছে? মধ্যযুগে এসে শামুক, ঝিনুক, কড়ি, দামি পাথর ব্যবহার করেছে। তার পরবর্তী ধাপে এসে এই মধ্যযুগেই মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রা, যে পয়সা, সেগুলো ব্যবহার করে। তার পরবর্তীতে এসে মানুষ কাগজি মুদ্রার প্রচলন করে, যা 19বিংশ শতাব্দীতে শুরু হয়। তারপরে কাগজি মুদ্রার পরপরই বাজার ও শহর সৃষ্টি হয়, তার ব্যবসায়িক সংগঠনের উদ্ভব হয়। এখানে কয়টা কাজ? এখানেও মধ্যযুগে 5 প্রকার কাজ অভাব মেটানোর জন্য মানুষ করে থাকে। প্রথমে শামুক, ঝিনুক, কড়ি, পাথরের ব্যবহার করে। তার পরবর্তীতে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার করে। তার পরবর্তীতে স্বর্ণের উপর পরে কাগজি মুদ্রার প্রচলন করে। তারপরে এর ফলশ্রুতিতে বাজার ও শহর সৃষ্টি হয় এবং ব্যবসায় সংগঠনের যখন বিভিন্ন শহর সৃষ্টি হতে থাকে, মানুষের বিভিন্ন অঞ্চল ভেদে বসবাস শুরু করে, তখন ব্যবসায় সংগঠনের উদ্ভব হয়। আধুনিক যুগে এসে মানুষ শিল্প বিপ্লব, ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছে, এটাকে তখন থেকে ব্যবসায়ের আধুনিক যুগ শুরু হয়। শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন। উৎপাদনের ক্ষেত্রে বৃহদায়তন যে বড় বড় শিল্প বিপ্লবের মাধ্যমে যে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাদের উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন করা। ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন এবং সর্বশেষ মোবাইল ব্যাংকিং প্রচলন। আধুনিক যুগে এসে শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, অর্থাৎ যে সমস্ত যে মানুষের আধুনিকায়নের জন্য, জীবনযাত্রার মানকে সহজ করার জন্য বিভিন্ন শিল্প কারখানার সৃষ্টি হয়। তারপর বৃহদায়তন উৎপাদন বন্টন ব্যবস্থা প্রচলন, ব্যাংক বীমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন এবং মোবাইল ব্যাংকিং প্রচলন। তো প্রাচীন যুগে 5টা রকম কাজ, মধ্যযুগে 5 রকম কাজ, এবং এখানে এসে আধুনিক যুগে এসে 7 রকম কাজ মানুষ তার অভাব মেটানোর জন্য করে থাকে। আশা করি তোমরা এই অংশটুকু যদি ভালোভাবে পড়ো, তাহলে সৃজনশীল প্রশ্ন যে জ্ঞানমূলক প্রশ্ন হয় তার সঠিক আনসার করতে পারবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থেকে অবশ্যই ভালোভাবে তোমরা সঠিকভাবে আনসার করতে পারবে। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, স্কোপ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বিজনেস। বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। এই অংশটুকু তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে মুখস্থ করে নেবে। বর্তমানে ব্যবসা শুধু
পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই অংশটুকু বহু নির্বাচনিত আসে। তারপরে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। যদি বলে ব্যবসা কাকে বলে বা ব্যবসায় কি, পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এবং এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজের ক্ষেত্রে কী করে? সহায়ক হিসেবে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ক শিল্প, খ বাণিজ্য, গ প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আচ্ছা, শিল্পতে কি কি আছে? শিল্প হলো 5 প্রকার: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প। শিল্পের অংশ হলো 5টা। কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প। পরবর্তী ক্লাসে এগুলোর ব্যাখ্যা তোমাদেরকে দিব। দেখি আর কি আছে। ব্যবসা হলো 3 প্রকার: একটা শিল্প, বাণিজ্য আর হলো প্রত্যক্ষ সেবা। বাণিজ্য কি কি আছে? পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়, বাণিজ্যের উপাদান হলো পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। আবার বলছি, বাণিজ্যগুলো হলো পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা এবং বিজ্ঞাপন। প্রত্যক্ষ সেবার মধ্যে আছে আইন বৃত্তি অর্থাৎ অ্যাডভোকেসি করা, অর্থাৎ যে আদালতে যে কারো পক্ষে কোনো কথা বলা, যে উকিল, আমরা সহজে যে উকিল বা ব্যারিস্টার বা অ্যাডভোকেট বুঝি, অ্যাডভোকেট ব্যারিস্টার যা সহজ কথা উকিল বুঝি, সেটাকে বলা আইন বৃত্তি। ডাক্তারি অর্থাৎ আমাদের যে মানব সেবা প্রদান করে, যে কোনোভাবে আমাকে সুস্বাস্থ্যের জন্য যে পরামর্শ দেয়, ডাক্তারি করে, সেটা ডাক্তার পেশা। প্রকৌশল বৃত্তি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কাজ, অর্থাৎ সে বাড়ির নকশা হোক, পানির লাইন, বিদ্যুতের লাইন, যে কোনো কাজগুলো হোক, রাস্তার নকশা হোক, এগুলো প্রকৌশল বৃত্তি। অডিট ফার্ম অর্থাৎ আমাদের হিসাব নিকাশের নিরীক্ষা করা। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অধ্যায়ের বাকি অংশ আবার আলোচনা করব। আজকের ক্লাস মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং নিজেদের পাঠ্য বই দেখে নিয়মিত পড়াশোনা করবে। তোমরা 9ম 10ম শ্রেণীর শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে অধ্যায়গুলোকে দেখো, নিয়মিত ক্লাসগুলোকে অনুশীলন করো। আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে, ভালোভাবে পড়া বুঝতে পারবে এবং নিয়মিত পড়ার দ্বারা নিজেদের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।